তাহলে আজকে আমরা শুরু করব হচ্ছে তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, দেখো তড়িৎ ক্ষেত্র এটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটির সেকেন্ড চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টার সম্বন্ধে আমরা অনেকেই ক্লাস 10-এ অনেক কিছু পড়ে নিয়েছি। ঠিক আছে, তাহলে কিছু কিছু পার্ট যেগুলো আমরা ক্লাস 10-এ পড়ে নিয়েছি সেগুলো আমরা থরলি চলে যাবো। ঠিক আছে, খুব সহজভাবে। ঠিক আছে, তো স্ট্যাটিক ইলেকট্রিসিটি কি আমরা একটু আগের চ্যাপ্টারেই পড়লাম বা আগের চ্যাপ্টারটাতেই দেখলাম যে ঘর্ষণের ফলে দুটো পদার্থের মধ্যে কি হয়, ইলেকট্রনের আদান প্রদান হয়, এবং এই ইলেকট্রনের আদান প্রদানের ফলে তারা কি করে, অন্য পদার্থকে আবেশের মাধ্যমে, তাই না, আবেশের মাধ্যমে আকর্ষণ করার ক্ষমতা লাভ করে। এটাই বিশেষ করে কি হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, তো এই তড়িৎ ক্ষেত্র সংক্রান্ত প্রথম যে সূত্র আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে কুলম্বস ল। ঠিক আছে, ফার্স্ট ল হচ্ছে আমাদের কি, কুলম্বস ল। তাহলে কুলম্বের সূত্র বা কুলম্বস লটা কি বলছে, যে দুটো চার্জ যদি এখানে রেখে দেওয়া হয়, ধরো একটা চার্জ এটা, ঠিক আছে, Q1, আর একটা চার্জ হচ্ছে এটা Q2। তো দুটো চার্জ আর ম্যাগনিটিউড আলাদা। ঠিক আছে, ধরো একটা প্লাস একটা মাইনাস, একটা মাইনাস একটা প্লাস, হোয়াট এভার তুমি যাই ধরবে ধরো। তো দুটো চার্জকে যদি পরস্পর কিছুটা দূরত্বে, সাম কাইন্ড অফ দূরত্বে তাদের মধ্যে রেখে দেওয়া হয়, এবং তাদের দূরত্ব যদি ডি হয়, স্ট্রেট লাইন পাথ, হ্যাঁ আমি এটা কার্ভ এঁকেছি, স্ট্রেট লাইন পথ ধরবে, তাহলে দুটো পার্টিকেলের মধ্যে যদি দূরত্ব কি হয় আমার, ডি হয়, ঠিক আছে, তাহলে ডি ধরবো না, আর ধরো, তাহলে সুবিধা হবে, কারণ আমাদের ফার্দার যা আমরা ক্যালকুলেশন করবো মোটামুটি আর ধরেই সব করবো। ঠিক আছে, তাহলে যদি তাদের মধ্যবর্তী দূরত্ব আর হয়, তাহলে দুটি বিন্দু আধান এবং স্থির, এই কথাটা মনে রাখবে। ঠিক আছে, বিন্দু আধান এবং স্থির, তাই দুটি স্থির বিন্দু আধান পরস্পর থেকে যদি আর দূরত্ব থাকে, তাহলে তাদের মধ্যে ক্রিয়ারত আকর্ষণ বা বিকর্ষণ বল। কেন আকর্ষণ বা বিকর্ষণ বল, দেখো যদি দুটো প্লাস হয় তাহলে সেটা হবে কি, রিপালসিভ মানে বিকর্ষণ বল হবে, এবং একটা প্লাস একটা যদি মাইনাস হয় তাহলে কি হবে, অ্যাট্রাকটিভ বা আকর্ষণ বল হবে। তাই তাদের মধ্যে ক্রিয়ারত আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক। তাহলে কি হবে, যে এই যে দুটো চার্জ আছে তাদের তুমি প্রোডাক্ট নেবে বা মাল্টিপ্লিকেশন নেবে, ধরো Q1 হচ্ছে একটা চার্জ আর একটা হচ্ছে Q2 চার্জ, তো তাদের প্রোডাক্ট কি হবে, না তো Q1 Q2, এবং কি বলছে, দ্য রিপালসিভ অর দ্য অ্যাট্রাকটিভ ফোর্স অফ, মানে কি, দ্য টু চার্জ, সেই চার্জগুলো কি হবে, স্ট্যাটিক স্থির, এবং কি হবে, পয়েন্ট চার্জ বিন্দু আধান, এটা কি হবে, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দেয়ার চার্জেস। তাহলে তাদের আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক, এবং কি হবে, তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাই না, তার ইনভার্স টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স বিটুইন দেম অর দ্য ডিস্টেন্স বিটুইন দেয়ার সেন্টার। তাহলে এই দুটোকে যদি আমি একত্রিত করি তাহলে কি হবে, এফ সমানুপাতিক Q1 Q2 বাই আর স্কোয়ার, তাই না, এটা সিম্পলি হবে। তাহলে এফ প্রপোর্শনাল টু Q1 Q2 বাই আর স্কোয়ার, এবং এই সমানুপাতিক উঠলে আমরা জানি কি লাগে, একটা ধ্রুবক রাখে, তাই না, আমি ধ্রুবকটাকে কে ড্যাশ আকারে লিখলাম, তাহলে কে ড্যাশ Q1 Q2 বাই আর স্কোয়ার, হোয়ার এই কে ড্যাশটা কি, না তো কে ড্যাশটা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, তাই না, কনস্ট্যান্ট একটা, যা ডিপেন্ড করে মাধ্যমের ওপর, কোন মিডিয়ামে আছে মালটা, তাই না, কোন মিডিয়ামে তুমি তাকে রেখেছো, সো মিডিয়াম বা মাধ্যমের উপর ডিপেন্ড করবে, এবং কোন ইউনিট সিস্টেম ইউজ করছো তার উপর ডিপেন্ড করবে। না তো এই দুটো সিস্টেমের উপর সে ইউজ করবে, একটা হচ্ছে ইউনিট সিস্টেম আর একটা হচ্ছে কোন মিডিয়ামে তাকে তুমি রেখেছো। তাহলে প্রথমেই যদি দেখি ইউনিট সিস্টেম, তাহলে আমাদের দুটো ইউনিট সিস্টেম হচ্ছে, একটা হচ্ছে সিজিএস আর একটা হচ্ছে এসআই। তো ইন কেস ফর সিজিএস, দ্যাট কে প্রাইম ইজ রিটেন as 1/k, where k is called the permittivity of the free space or that space you are trying to see the কি, কুলম্বস ল। ঠিক আছে, তাহলে এই কুলম্বের সূত্রটা তুমি যে মাধ্যমে দেখতে চাইছো বা এটাকে ফেনোমেনা ঘটাতে চাইছো, এই ফেনোমেনাটাকে, তাহলে সেই মাধ্যমের কি হচ্ছে, এটা হচ্ছে পারমিটিভিটি। ঠিক আছে, পারমিটিভিটি বলবো না, এটাকে বলা হয় ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। ঠিক আছে, দেখো আমরা আবার এই ওয়ান নোটটা প্রবলেম করতে লেগেছে। ঠিক আছে, এটাকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক, ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক, এই জিনিসটাকে আমরা বলবো। তাহলে এখন ফর্মুলাটা কি হবে, তাহলে সিজিএস এ এফ এর মান কি হবে, সিম্পলি 1/k Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা কাকে বলে আমি একটু পরে আসছি। ঠিক আছে, এবার যদি আমরা ফ্রি স্পেস নিই বা শূন্য মাধ্যম বা ভ্যাকুয়াম নিই, তাহলে ভ্যাকুয়াম বা শূন্য মাধ্যম যদি নিই তখন দেখা যায় কে এর মান হয় 1। তাহলে যদি কোশ্চেন দেয় শূন্য মাধ্যম বা ভ্যাকুয়ামের ক্ষেত্রে আমার পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত হয়, সিম্পলি হয় 1। তাহলে আমার ইকুয়েশনটা কত দাঁড়ালো, এফ ইকুয়ালস টু সিম্পলি Q1 Q2 বাই আর স্কোয়ার। না তো কখন, না তো ইন কেস ফর সিজিএস এবং ফ্রি স্পেস বা ভ্যাকুয়ামের ক্ষেত্রে। ঠিক আছে, এই ফর্মুলাটা আমার সবসময় মনে রাখবো আমরা, যে এইটা কাজ করে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে কি, এসআই। তো যদি আমরা এসআই সিস্টেমে দেখি, তাহলে এসআই সিস্টেমে এই কে ড্যাশটাকে লেখা হয় 1/4 পাই এপসাইলন, যেখানে এই চিহ্নটাকে বলা হয় এপসাইলন। ঠিক আছে, এটাকে বলা হয় এপসাইলন বিলংস টু মতো দেখতে, দেখো এপসাইলন, এবং এই এপসাইলনটাকে বলা হয় কোনো মাধ্যমের পারমিটিভিটি বা তড়িৎ ভেদ্যতা। তাহলে ইলেকট্রিক পারমিটিভিটি বা তড়িৎ ভেদ্যতা বলা হয় এপসাইলনটাকে। ঠিক আছে,
যদি এটা শূন্য মাধ্যমে নিই তাহলে এই ফর্মুলাটা কি দাঁড়ায়, আমার ফর্মুলাটা দাঁড়াচ্ছে এখন এফ ইকুয়াল টু ফর কেস অফ এসআই 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা সিম্পল ফর্মুলা। এবার যদি আমরা ফ্রি স্পেস চুজ করি, ইফ উই টেক ফ্রি স্পেস, তাহলে ফ্রি স্পেসের ক্ষেত্রে এপসাইলনটা কত হয় না, তো এপসাইলন 0। তাহলে ফ্রি স্পেসের ক্ষেত্রে এপসাইলনটা হয় এপসাইলন 0। তাহলে আমরা কি লিখতে পারি না, তো এফ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার, ওয়ার এপসাইলন নটের ভ্যালু কত না, তো এপসাইলন নটের ভ্যালু হচ্ছে 8.854 × 10⁻12 কুলম স্কোয়ার নিউটন টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -2। সো দিস ইজ দ্য ভ্যালু অফ ফ্রি স্পেস বা ইলেকট্রিক পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, এটা হচ্ছে ভ্যালু। তাহলে স্যার 4 পাইটা কেন, দেখো আমরা সিম্পলি এটাকে 1/ε লিখতেই পারতাম, এটাকে সিম্পলি আমরা 1/ε আকারে লিখতেই পারতাম, কিন্তু 1/ε বা 1/ε0 লিখলে কত হয় 1/8.854 × 10⁻12। এর যা ভ্যালু দাঁড়ায়, আমরা যদি 1/4πε0 নিই তাহলে এই ভ্যালুটা দাঁড়ায়, তাহলে এই ভ্যালুটা দাঁড়ায়, এবং এককটা কী হবে না, তো মিটার স্কোয়ার নিউটন কুলম টু দি পাওয়ার -2। তাহলে এবার দেখো এটার একটা জটিল ভ্যালু, অবভিয়াসলি একটা কমপ্লেক্স ভ্যালু, জটিল ভ্যালু থেকে এই গোটা মানটা আমাদের মনে রাখতে খুব সুবিধা হবে, সেই জন্য বিশেষ করে 4 পাইটাকে গুণ করা হয়। তাহলে যদি কোয়েশ্চেন কখনো বেসিক দেয় আমাকে যে কুলম্বের সূত্র, দেখো সিজিএস ক্ষেত্রে আমরা সিম্পলি 1/k লিখেছি, কিন্তু এসআই এর ক্ষেত্রে হঠাৎ তোমার কি মনে হলো যে 1/4 পাই কেন করতে গেলে, তুমি তো সিম্পলি 1/ε বা 1/ε0 লিখতে পারতে, কারণ ক্যালকুলেশন সহজ বা ইজিয়ার করার জন্য। আমরা যদি শুধুমাত্র 1/ε0 নিই তাহলে কত হচ্ছে 1/8.854 × 10⁻12, এটা একটা জটিল মান আসবে, কিন্তু তার থেকে যদি আমরা শুধুমাত্র 1/4πε অর্থাৎ শুধুমাত্র একটা 1/4 পাই গুণ করে দিই তাহলে দেখা যাবে মানটা অনেকটাই সহজ আসছে, সেই কারণে আমরা এটা নেব। ঠিক আছে, তাহলে আশা করি জায়গাটা সবাই বুঝতে পেরেছে, মিটিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, ডাউট হলে বল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। একটু বলে দেবেন, একটু মানে ছোট করে। ইউটিউবে আছে, দেখে নিবি বাবা একবার, আচ্ছা ঠিক আছে, একবার দেখে নিস বাবা। হ্যাঁ, একটু নিচে দেখাবেন। এই নে, হয়েছে? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। সব তো ইউটিউবে থাকে, নিয়ে নিবি ইউটিউব থেকে স্ক্রিনশট, যত মন যায় 50-60টা করে তুলবি স্ক্রিনশট, দিয়ে মোবাইল ভরিয়ে দিবি জায়গা। আরে ইউটিউবে দেখে এগুলো লিখে নিবি, স্ক্রিনশট নিলে পরে প্রবলেম হবে, খাতায় রেখে দিবি লিখে, তাহলে থাকবে অনেক দিন। মোবাইল কখন হারিয়ে যাবে, কখন মোবাইল ফরম্যাট হয়ে যাবে, সব চলে যাবে, ভিডিও তখন প্রাইভেট হয়ে যাবে, তখন খুঁজে বেড়াবি। তার থেকে খাতায় লিখে নিবি, ধৈর্য ধরে এখন বুঝে নে, যা বোঝার, যখন ফ্রি টাইম থাকবে তখন একবার করে দেখে নিবি এবং লিখে নিবি কী হয়েছে বাবা। ঠিক আছে, ওকে। তাহলে এই বুঝলাম আমরা কি না, তো কুলম্বের সূত্র, যেখানে সিজিএস এবং এসআই এর ক্ষেত্রে কেড্যাশ বা আমরা যেটা সমানুপাতিক ধ্রুবক ইউজ করি, সেই সমানুপাতিক ধ্রুবকটার যে পরিমাণ দুটো ম্যাগনিটিউড বলবো বা দুটো আমরা ইউজ করি, সেই দুটো আমরা এখানে পেলাম, তাই না? এবার আমরা কি দেখব না, তো এই কুলম্বের সূত্রটাকে যদি ভেক্টরে বা ভেক্টর মেথডে প্রকাশ করি তাহলে কি হয়। ঠিক আছে, তাহলে দেখো এখানে ভেক্টর কোয়ান্টিটি কী কী আছে, যদি তুমি একটু দেখো এফ ইকুয়ালস টু 1/4πε0, আমি শূন্য মাধ্যমের ক্ষেত্রে নিচ্ছি। হ্যাঁ, কত হবে না, তো Q1 Q2 বাই আর স্কোয়ার। এখানে ভেক্টর কে কে আছে দেখো, বাঁদিক এফ ইটসেলফ ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এফ ভেক্টর দেখো 4 পাই এগুলো তো কনস্ট্যান্ট, এগুলো তো কোনো ভেক্টরের প্রশ্নই আসে না। এপসাইলন জিরো হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, কারণ এটা সিম্পলি মান। Q1 Q2 চার্জ, আমরা অলরেডি জানি চার্জ হচ্ছে কি স্কেলার কোয়ান্টিটি, তাহলে রইল পড়ে আর স্কোয়ার, তাই না, আর। তাহলে এই আরটা হচ্ছে কি আমাদের ভেক্টর কোয়ান্টিটি। এবার আমরা যদি এইভাবে লিখি, কখন যদি আমি লিখি এইভাবে, এফ ভেক্টর ইকুয়ালস টু 1/4πε0 Q1 Q2 বাই আর কিউব ইন্টু আর ভেক্টর, এটা কি লেখা যেতে পারে? হ্যাঁ পারে। কেন দেখো, আমি যদি আর ভেক্টরটাকে ভাবি তাহলে আর ভেক্টর মানে কি লেখা যায়, আর এর ম্যাগনিটিউড ইন্টু আর ক্যাপ, এটা নিশ্চয়ই লেখা যায়। এবার আর ক্যাপের ভ্যালু কত না, তো আর ক্যাপের ভ্যালু হচ্ছে সিম্পলি 1, আর ক্যাপের ভ্যালু তো 1 ম্যাগনিটিউড, তাহলে আর ভেক্টরের যদি আমি স্কোয়ার নিই তাহলে কি হয়, সিম্পলি আর স্কোয়ার পড়ে থাকবে। তাহলে এটা যদি আমি ডট প্রোডাক্ট ইউজ করি তাহলে সিম্পলি আর স্কোয়ার পড়ে থাকবে, তাই না? তাহলে এই আর ভেক্টরের মানটা যেখানে তুমি পুট করো, এই সিম্পল এই মানটা ম্যাগনিটিউডটা, তাহলে কি থাকবে না, তো এফ ভেক্টর ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 ইন্টু আর ইউনিট
বাই কত আর কিউব। নাও এফ ভেক্টর উইল বি ইকুয়ালস টু কত 1/4πε0 q1 q2 বাই আর স্কোয়ার সরি ইন্টু আর ক্যাপ। এবার দেখ এর ম্যাগনিটিউডে কোনো প্রবলেম হলো না, মানের দিক দিয়ে কোনো প্রবলেম হলো না। কেন? বিকজ তোমার আর ইউনিট আছে, এর মান তো এক। সো আমার এখানে আর ইউনিট থাকলে আমার কোনো সমস্যা নেই। কিন্তু যদি আর ভেক্টর থাকতো তাহলে সমস্যা ছিল। এই আর ভেক্টরটার জন্য আমাকে নিচে আর কিউব করতে হলো, যাতে আলটিমেটলি কেটে কুটে আমার ম্যাগনিটিউডটা সেম থাকে। দেখো এর ম্যাগনিটিউডটা কিন্তু সেম। আর ভেক্টরের ইউনিটটা বোঝায় কি ডিরেকশন। যেমন আমি যদি কোনো জায়গায় লিখে দিই এ ক্যাপ, মানে কি বোঝায় এ ভেক্টর বাই এ ভেক্টরের কি মড, তাই না? তাহলে এ ক্যাপটার মানে কি? মানে হচ্ছে 5 আই ক্যাপ ধরো বাই 5, তার মানে কত হচ্ছে সিম্পলি আই ক্যাপ, এইরকম লজিক। তার মানে এটা হচ্ছে সিম্পল একটা ইউনিট ভেক্টর, এবং ইউনিট ভেক্টরের মান কত আমরা ক্লাস 11-এ জানি 1 হয়। ঠিক আছে, এবার আমরা দেখব যে তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে এই যে কুলম্বের সূত্রটা আছে, এই কুলম্বের সূত্র অ্যাকচুয়ালি নিউটনের সূত্রকে ফলো করে কিনা। ঠিক আছে, এটা নিউটনের তৃতীয় গতি সূত্রকে অ্যাকচুয়ালি ফলো করে কিনা সেটা এবার আমরা একটু দেখব। তো চলো দেখি, আমরা যদি কোনো একটা জায়গায় কি করি, কোনো একটা চার্জকে প্লেস করি উইথ সাম কাইন্ড অফ ফ্রেম অফ রেফারেন্স, মানে কোনো জায়গায় যদি আমরা কোনো বিশেষ স্থানাঙ্কের ভিত্তিতে কোনো চার্জকে প্লেস করি, তাহলে ধরো আমি কোনো এক জায়গায় এরকম করে একটা স্থানাঙ্ক লিখলাম। ঠিক আছে, কোনো একটা জায়গায় স্থানাঙ্ক আমি লিখলাম। এবার ধরো কি বললাম আমি, ধরো এখানে বললাম আমি Q1 চার্জ আছে, এই জায়গাটায় Q1 চার্জ আছে, আর আমি বললাম এই জায়গাটায় Q2 চার্জ আছে, এই জায়গাটায় Q2 চার্জ আছে। তাহলে Q1 এবং Q2 দুটো চার্জকে আমি স্পেসিফাই করলাম। এবার এটা হচ্ছে তাদের অরিজিন, তাই না? এবার ধরলাম অরিজিন থেকে এর দূরত্বটা হচ্ছে R1 ভেক্টর অবশ্যই, এবং এই অরিজিন থেকে এর দূরত্বটা হচ্ছে R2। এবার তুমি এখানে এই যে ডিস্টেন্সটা Q1 থেকে Q2, এই ডিস্টেন্সটাকে দুইভাবে ভাবতে পারো। আইদার তুমি Q1 থেকে Q2 তে যাচ্ছ, অথবা তুমি Q2 থেকে Q1 এ যাচ্ছ, দুটোর মধ্যে যে কোনো একটা ভাবতে পারো, তাই না? ধরো তুমি 1 থেকে 2 তে যাচ্ছ, সেই নামটা আমি দিলাম কত, ধরো আমি সেই নামটা দিলাম R12, ধরো সেই নামটা দিলাম আমি R12, 1 থেকে 2 এ যাচ্ছ। তাহলে এটা যদি R12 হয়, তাহলে হিসাব মতো R12 ডিরেকশনগুলো ভালো করে দেখবে, ঠিক আছে, R12 প্লাস R1 ইকুয়াল টু কত R2 ভেক্টর। তার মানে R12 ভেক্টর কত হবে R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর, তাই না? আমরা এটা কোথা থেকে পেতে পারি না, তো 11-এর ট্রিগোনোমেট্রি ল, কুসের ট্রিগোনোমেট্রি ল, ভেক্টরের ট্রিগোনোমেট্রি ল থেকে পেতে পারি। এখন যদি 1 নাম্বার 2 নাম্বারের উপর ফোর্স প্রয়োগ করে, 1 2 এর উপর ফোর্স প্রয়োগ করে, ঠিক আছে, ঠিক আছে, 1 নাম্বার 2 এর উপর ফোর্স প্রয়োগ করে, এবং সেটাকে আমরা যদি লিখি কত 2 1, মানে ফোর্স অন 2 বাই 1, বোঝা গেল? কি বললাম? অন 2 বাই 1, 2 এর উপর বল প্রয়োগ করছে বাই 1। ঠিক আছে, এটাকে যদি আমরা এইভাবে লিখি তাহলে কি লেখা যেতে পারে না, তো F21 ভেক্টর ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 বাই কত লিখতে পারবো আমরা, সিম্পলি R12 স্কোয়ার। কেন? দেখো এখানে R12 আছে, তো 1 থেকে 2 এর দিকে যাচ্ছি তো আমরা, R12 স্কোয়ার ইন্টু R12 ক্যাপ। লজিকটা আশা করি বোঝাতে পেরেছি। লজিক ধরতে অসুবিধা হলে পরে বলবে আমাকে, ঠিক আছে? তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছি। সিমিলার ওয়েতে এখন যদি আমি কোনো জায়গায় R21 লিখি, তাহলে R21 মানে নিশ্চয়ই বুঝতে পারছো R1 মাইনাস R2 হবে, আর আমাকে বোঝানোর দরকার নেই। তাহলে এবার যদি হয় F12 ভেক্টর, মানে অন 1 বাই 2, মানে 1 এর ওপর ফোর্স প্রয়োগ করছে বাই 2, তাহলে এটা নিশ্চয়ই এই দিকে ঘুরে যাবে ডিরেকশনটা। তাহলে এইদিকে ডিরেকশন ঘুরে গেলে সেটাকে আমরা কি লিখবো, R21 ভেক্টর লিখবো। তাহলে কত হবে, সিম্পলি তুমি বুঝতে পারছো 1/4πε0 Q1 Q2 বাই R21 স্কোয়ার ইন্টু R21 ক্যাপ। এই দুটো ইকুয়েশন দেখো তুমি যদি একটু ভালো করে বোঝো, R1 টু R21, তাহলে এখানে যদি তুমি একটা মাইনাস কমন নাও, তাহলে R2 মাইনাস R1 পড়ে থাকছে না? এখানে যদি একটা মাইনাস কমন নিই আমি, তাহলে এখানে যদি একটা মাইনাস কমন নিই, তাহলে এটা পড়ে থাকছে কত হয়ে যাচ্ছে দেখো R12 ভেক্টর। তার মানে আলটিমেটলি R21 ভেক্টর মানে হচ্ছে কত, মাইনাস R12। তার মানে এই দুটো ভেক্টরই তো আমার, দেখো বাকি সব মান তো সেম আছে অ্যাকচুয়ালি, এটার সঙ্গে এটা চেঞ্জ হলে স্কোয়ার হয়ে গেলে মাইনাসটা তো কোনো গল্পই হয়ে যায়। স্কোয়ার আছে, তার মাইনাসের তো কোনো চেঞ্জ আসবে না, এই জায়গাটা এইখানে আর এখানে মাইনাসের তো কোনো চেঞ্জ আসবে না। এটারও মাইনাসের কোনো গন্ডগোল না, এখানেও কোনো মাইনাসের গন্ডগোল নেই, এগুলো সব মাইনাসের একই গল্প আছে, কিন্তু শুধুমাত্র এই জায়গাটায় ভাবো।
তাহলে যদি আমি এখানে বুঝতে পারি r12 ভেক্টর ইকুয়াল টু মাইনাস r21 ভেক্টর, তাহলে কি আমরা এটা লিখতে পারবো f21 ভেক্টর ইকুয়াল টু মাইনাস f12 ভেক্টর? তাহলে লিখতে পারবো তো আমরা, তাই না? কারণ দুটো রাশি যখন পরস্পর মাইনাস, তাহলে নিশ্চয়ই দুটোর নিজস্ব পরস্পর মাইনাস। এবং এটা কি বলছে, যখন এ এর ওপর ফোর্স প্রয়োগ করছে, যার মান হচ্ছে এ যখন একে ফেরত দিচ্ছে সেটা তার অপোজিট এবং সেম ম্যাগনিটিউড। এটা কার ল? এটা তো নিউটন থার্ড ল, তাই না? নিউটনস থার্ড ল। তাহলে নিউটনস থার্ড ল এখানে কি করছে, কুলম্বস ল অ্যাপ্রোপ্রিয়েটলি এবং খুব ওয়েল এবং খুব ভালোভাবে মেনে চলছে। লজিকটা আশা করি ক্লিয়ার করাতে পেরেছি। ডাউট হলে পরে সবাই বলবে আমাকে, ঠিক আছে? এরপর আমরা কি দেখবো, যে আধানের সংজ্ঞা। তাই দেখো, আধানের সংজ্ঞাটা আমরা এখান থেকে বের করে নিতে পারবো। তাহলে আধানের দু রকম সংজ্ঞা হয়, একটা হচ্ছে সিজিএস আর একটা হচ্ছে এসআই। সিজিএসটা বলি, আধানের সিজিএস এককে বলা হয় ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। তাহলে সিজিএস পদ্ধতিতে ফর্মুলাটা আমরা কি লিখি, এফ ইকুয়ালস টু 1/k ইন্টু Q1 Q2 বাই সিম্পলি আর স্কোয়ার। এবার কে এর মান যদি 1 হয়, কখন না, তো ভ্যাকুয়াম, ভ্যাকুয়ামে কি হবে, কে এর মান হবে 1, তাই না? আমরা যদি এমনভাবে ধরি Q1 Q2 ইকুয়াল টু কিউ, মানে সেম চার্জ, সমান মান, সেম চার্জ, আর কি হচ্ছে, আর হচ্ছে সেম পোল। সেম পোল মানে একই মেরু, অর্থাৎ তুমি প্লাস নিলে প্লাস, মাইনাস নিলে মাইনাস, এরকম কিছু ভাবো। তাহলে সেম চার্জ এবং তুমি যদি সেম পোল চুজ করো, তাহলে পরে গল্পটা এরকমভাবে তুমি ভাবতেই পারো। তাহলে পরে আর যদি আর এর মান না 1 সেন্টিমিটার, তাহলে দেখো, এবং এফ এর মান যদি তুমি 1 ডাইন নাও, তাহলে দেখো সিম্পলি কিউ স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে কিউ ইকুয়াল টু কত হচ্ছে, প্লাস মাইনাস 1। এর থেকে আমরা কি পেতে পারি, ইএসইউ এর সংজ্ঞা। তাহলে কি বলতে পারি, যে দুটো বিন্দু আধান সমজাতীয় এবং সমমানের, সমজাতীয় মানে সেম্পল, সমজাতীয় এবং সমমানের দুটি বিন্দু আধান যদি পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরে থাকে, ঠিক আছে, ডিস্টেন্স 1 সেন্টিমিটার মেনটেন করবে, এবং তারা যদি পরস্পরের উপর 1 ডাইন ফোর্স অ্যাপ্লাই করে, দেন দ্য ইচ চার্জ উইল বি 1 ইএসইউ। প্রত্যেকটা চার্জকে কি বলবো আমরা, 1 ইএসইউ। সিমিলার ওয়েতে আমরা কি পেতে পারি, এসআই পদ্ধতিতেও পেতে পারি কুলম্বের সংজ্ঞা। তাহলে এসআই পদ্ধতির ফর্মুলাটি কি আমরা জানি, এফ ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার। নাও ইফ ইউ চুজ 1/4πε0 মানেই তো 9, এটা মানেই তো আমরা জানি, এটা তো মান অ্যাকচুয়ালি 9 × 10⁹। আচ্ছা, যদি তুমি এরকম চুজ করো Q1 ইকুয়াল টু Q2 ইকুয়াল টু কিউ, আর এর মান চুজ করো 1 মিটার, এবং যদি তুমি এফ এর মান, ফোর্সটা যদি তুমি 9 × 10⁹ নিউটন চুজ করো, তবেই দেখো কিউ স্কোয়ার সমান হয়ে যাচ্ছে 1, অতএব কিউ সমান হয়ে যাচ্ছে প্লাস মাইনাস 1 কুলম। তাহলে এখান থেকে সংজ্ঞাটা আমি ডিফাইন করতে পারি যে কি না, তো দুটি বিন্দু আধান পরস্পর থেকে যদি শূন্য মাধ্যমে 1 মিটার দূরত্ব থাকে, সমজাতীয় এবং সমপরিমাণ, সেই বিন্দু আধান পরস্পরের উপর যদি 9 × 10⁹ নিউটন বিকর্ষণ বল প্রয়োগ করে, তাহলে ওই প্রতিটি আধানকে আমরা কি বলতে পারি, 1 কুলম। তাহলে এর থেকে আমরা কি পেতে পারি, কুলম্বের সংজ্ঞা পেতে পারি, ঠিক আছে? এখানে আরেকটা সংজ্ঞা বলবো আমরা, সেটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। কিন্তু পরাবৈদ্যুতিক ধ্রুবকটাকে ডিফাইন করা হয় এইভাবে, কে ইকুয়াল টু না তো এপসাইলন বাই এপসাইলন জিরো। অর্থাৎ কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। তাহলে তুমি কোনো একটা মাধ্যমে কোনো একটা কিছু মান মাপছো, সেই মাধ্যমের যে তড়িৎভেদ্যতা বা ইলেকট্রিক পারমিটিভিটি আছে, সেই ইলেকট্রিক পারমিটিভিটি ভ্যাকুয়ামের রেসপেক্টে কতটা, তাই না? বা ভ্যাকুয়ামের সঙ্গে তার যে রেশিও, সেই রেশিওটাকে কি বলবো আমরা, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। এই কে কে আবার অনেক সময় এপসাইলন আর দিয়ে লেখা হয়, অর্থাৎ এপসাইলন আর সমান আমরা এভাবেও লিখতে পারি, এপসাইলন বাই এপসাইলন জিরো। এই এপসাইলন আরটাকে অনেক সময় বলা হয় আপেক্ষিক তড়িৎভেদ্যতা, আবার এটাকেই বলা হয় কি, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। এইভাবে আমরা মোটামুটি মেজার করি, ঠিক আছে? তাহলে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আমরা সবসময় কিসের রেসপেক্টে মাপবো, শূন্য মাধ্যমের রেসপেক্টে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এপসাইলন ইকুয়াল টু না তো এপসাইলন আর এপসাইলন জিরো, এইভাবে আমি এটাকে লিখতে পারি, যেখানে এপসাইলন আরটা হচ্ছে কি তোর আপেক্ষিক তড়িৎভেদ্যতা, ঠিক আছে? সিম্পল এইভাবে আমরা লিখতে পারি। এই এপসাইলন আর এর মান কি হবে না, তো 1 2 4 6 পয়েন্টের ইত্যাদি থাকবে, রেশিও তো, ঠিক আছে? তাহলে এইভাবে আমাদের থাকবে, ঠিক আছে? এবং এপসাইলন জিরো বা এই এপসাইলন জিরো মান যেহেতু 8.85 × 10⁻12 জানি আমরা, সো আমরা এখান থেকে যে কোনো জিনিসকে ক্যালকুলেট করে নিতে পারি, ঠিক আছে? আচ্ছা, এবার ধরো একটা সিস্টেমের ক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেট করি, এরকম জিনিসটা যদি আমি সিস্টেমের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, ঠিক আছে? আমি একটু এরেজ করে নিই। এরকম জিনিসটা আমি এবার সিস্টেমের ক্ষেত্রে, মানে এখানে ধরো দুটো চার্জ নিয়েছিলাম আমি, তাহলে আমরা এখানে নিউটনের থার্ড লটা অ্যাপ্লাই হচ্ছে সেটা দেখালাম। এবার আমরা কি করব না, তো আমরা যদি দেখি যে এ মাল্টিপল নাম্বার অফ চার্জেস, মানে একসঙ্গে ধরো 10টা 8টা 12টা এরকম করে অসংখ্য চার্জকে যদি তুমি পরপর নিয়ে আসো, তাহলে পরে সেখানে ফোর্সের রাশিমালাটা কি হতে পারে, তাই না? সেখানে ফোর্সের রাশিমালা কি হতে পারে,
সেই জিনিসটা আমরা এবার দেখবো। তাহলে একসঙ্গে আমরা কি করবো, অনেকগুলো চার্জকে রাখবো। তাহলে এখানে ধরে নেবো আমরা এই জায়গাটায় যে অলরেডি আগে থেকে এখানে একটা চার্জ ছিল, অলরেডি একটা চার্জ এখানে ছিল, এবং সেই চার্জটাকে থেকেই আমরা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি অন্যান্য চার্জগুলোকে নিয়ে আসবো, এটা আমরা এখান থেকে ধরে নেবো। ঠিক আছে, তো ধরো তুমি কি লেটাস কনসিডার দেখ যে কোনো একটা জায়গায় একটা চার্জ আছে, ঠিক আছে, তাহলে Q1 আধান ধরো কোনো একটা জায়গায় আছে। তাহলে সাপোজ এখানে ধরো Q1 আধান আছে, ঠিক আছে, আমি একটু এঁকে নিই তাহলে তোমাদের সুবিধা হবে। এবার এই Q1 আধানটা ধরো এখান থেকে দূরত্ব কত, সিম্পল ধরো R1 ভেক্টর। এবার তুমি কি করলে, এই জায়গাটায় আর একটা আধানকে নিয়ে এলে তুমি Q2, ধরো এই জায়গাটায় Q2 নিয়ে এলে, তাহলে এর ডিস্টেন্সটা এর সঙ্গে কত হবে, নিশ্চয়ই R2 হবে। ঠিক আছে, আমি অত বেশি আঁকবো না, কারণ আঁকলে পরে ছবি জটিল হয়ে যাবে। ঠিক আছে, তোমাকে জাস্ট একটু এটা কল্পনা শক্তি বাড়াতে হবে। এটা হচ্ছে R2 ভেক্টর, তাহলে এই ডিস্টেন্সটা আমরা সেভাবে মেজার করতে পারি। সিমিলার ওয়েতে আমি ধরো এখানটাতে আর একটা চার্জ নিলাম Q3, Q4, এরকম করে মাল্টিপল নাম্বার অফ চার্জেস নিলাম। তাহলে হিসাব মতো এই সমস্ত চার্জগুলো কি করবে, এর উপর একটা করে ফোর্স অ্যাপ্লাই করবে Q1 এর উপর, তাই না, সবগুলো। তাহলে Q1 চার্জের ওপর Q2, Q3, Q4 এরকম করে যদি Qn সংখ্যক পার্টিকেল আমি নিই, মানে চার্জ পার্টিকেল, তাহলে কি হবে, আমরা বলতে পারি যে F1 ভেক্টর, এই F1 ভেক্টর কি না, তো F1 ভেক্টর হচ্ছে টোটাল চার্জ, টোটাল ফোর্স অ্যাক্টিং অন দ্য Q1 চার্জ। Q1 চার্জের ওপর টোটাল যে পরিমাণ ফোর্স কাজ করছে ডিউ টু Q2, Q3, Q4 এটসেট্রা, এই সমস্ত চার্জের জন্য যেগুলো কাজ করছে। তাহলে সেটাকে আমি কি লিখতে পারি, একটু আগেই দেখলাম আমরা কিভাবে লিখবো না, তো F21, তাই না, তারপর হবে কি, তো F31 প্লাস F41 প্লাস ডট 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 চলবে, তাই না, F21, F31, ক্লিয়ার হচ্ছে, একের ওপর যেটা কাজ করছে। সিমিলার ওয়েতে, ঠিক আছে, তাহলে এবার দেখো যদি F21 এর মানটা বের করতে চাই আমরা, তাহলে F21 সমান কত লিখতে পারবো আমরা, F21, ঠিক আছে, তাহলে F21 সমান লেখা যায় 1/4, একটু আগেই দেখলাম আমরা, সেজন্য আমি ডাইরেক্ট লিখছি। হ্যাঁ, কারো যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবে। তাহলে কত লেখা যায়, Q1 Q2 বাই কত লিখতে পারবো না, তো R12 স্কোয়ার ইন্টু R12 ভেক্টর, তাই না, এটা ইজিলি বুঝতে পারছো। সিমিলার ওয়েতে আমি F31 লিখতে পারবো না, তো F31 কত হবে, F31 ভেক্টর হবে কত, 1/4 এপসাইলন নট Q1 Q3, নাকি, নিশ্চয়ই Q1 Q3 হয়ে যাবে, আর Q1 Q2 থাকবে না। কি হবে এখানে, R13 স্কোয়ার ইন্টু R13 ক্যাপ। এটাকে কেউ কিউব আকারেও লিখতে পারো, কোনো ব্যাপার নাই। এই রকমভাবেই আমি ডট ডট আকারে লিখতে পারি কি, FN1 মানে কি হবে 1/4 Q1 QN বাই R, আচ্ছা 1n স্কোয়ার ইন্টু R1n ক্যাপ, নিশ্চয়ই এটা লেখা যায়। এবার দেখো, তাহলে যদি এই সমীকরণটাকে আমি ফুলফিল করতে চাই, তাহলে এগুলো সব অ্যাডিশন করতে হবে আমাকে। তাহলে টোটাল F1 ভেক্টর কত লিখতে পারবো আমি, টোটাল F1 ভেক্টর লিখতে পারবো। দেখো তাহলে আমি যদি 1/4 এপসাইলনটাকে কমন নিই, তাহলে কি লিখতে পারবো, সিম্পলি দেখো Q1 Q2 বাই R12, আচ্ছা R12 কত করেছিলাম, হ্যাঁ R12 স্কোয়ার ইন্টু R12 ক্যাপ, আচ্ছা প্লাস কি লিখবো Q1 Q3 বাই R13 স্কোয়ার R13 ক্যাপ, প্লাস ডট ডট বাবা লিখছি না, হ্যাঁ এবার ডাইরেক্ট ওয়ানে চলে যাচ্ছি আমি, প্লাস কি লিখতে পারবো Q1 QN মানে nth চার্জ যেটা আছে আমার, এবং R1n স্কোয়ার ইন্টু R1n ক্যাপ, তাই না, এই পুরো জিনিসটা আমরা এবার লিখতে পারবো। সিমিলার ওয়েতে F2 ভেক্টরের উপর বল প্রয়োগ হবে। কেন, কারণ এবার Q1 এর উপর তো টোটাল ফোর্স আমি অ্যাপ্লাই বের করে নিলাম, কতটা পরিমাণ ফোর্স কাজ করবে। সিমিলার ওয়েতে Q2 এর উপর এবার সবাই ফোর্স অ্যাপ্লাই করবে, তাহলে Q2 এর উপর যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবে সেটা কি লিখতে পারবো আমরা, F2 ভেক্টর ইকুয়াল টু কি লিখবো না, তো F23, ঠিক আছে, আচ্ছা 21, আচ্ছা তাহলে এটা হবে F12 প্লাস কি লিখবো F13, দেখি না 13 কেন, 32 হবে, এই জায়গাটা আমি একটু গন্ডগোল করেছি, F32 হবে, প্যাটার্নটা এরকম, F32 প্লাস কি হবে F42 প্লাস ডট 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 প্লাস আপ টু FN2 ভেক্টর, তাই না, N1 পর্যন্ত গেছিলাম আমরা, ঠিক আছে, FN2 ভেক্টর পর্যন্ত যাবে। এবং আলটিমেটলি যদি আমি এটাকে লিখি, তাহলে এইভাবেই আমরা লিখতে পারবো, কিভাবে লিখতে পারবো না, তো Q1 Q2, ঠিক আছে, বাই কত হবে R21 স্কোয়ার ইন্টু R21 ক্যাপ, প্লাস কি লিখবো 32 আছে, তাহলে কি লিখবো না, তো Q3 Q2, তাই না, Q3 Q2 হবে বাই কত হবে R23 স্কোয়ার ইন্টু R23, হ্যাঁ বলো, 1 2 তো হবে। এই প্যাটার্নটা দেখো, এই প্যাটার্নে লিখছি আমি, একের ওপর ফোর্স কাজ করছে 2 দ্বারা,
এই প্যাটার্নে লিখছি, ঠিক আছে। 2 দ্বারা 1 ফোর্স কাজ করছে, কই 2 1 3 1 4 1 1 2 3 2 4 2, প্যাটার্ন ঠিক নেই। বল দেখ দেখ দেখে নে, ডাউট ক্লিয়ার কর। এই জায়গাটা দেখ, 1 ওপর বল প্রয়োগ করছে 2, তাহলে 2 1, 1 ওপর বল প্রয়োগ করছে 3 3 1, 1 ওপর বল প্রয়োগ করছে 4 4 1। তুই এটাকে 2 1 লিখতে পারিস, 1 2 লিখতে পারিস, হোয়াট এভার, তুই তো ডিফাইন করছিস যে আমি কি লিখছি বাবা, ডিফিনিশন তো তোর। তাহলে এখানে এই প্যাটার্ন যখন চুজ করেছো তাহলে হিসাব মতো এখানে সেম প্যাটার্ন থাকবে। তাহলে 1 ওপর প্রয়োগ করছে 2, 3 ওপর প্রয়োগ করছে 2, 4 ওপর প্রয়োগ করছে 2, 5 ওপর 2, তাই তো করলাম আমি। 4 ওপর 1, এই 4 করছে 1 ওপর, তাই না, সেম প্যাটার্ন আছে। প্লাস ডট 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 প্লাস কি হবে না, তো QN Q2, তাই তো করেছিলাম, দেখো QN Q1 করেছিলাম, তাই না। এটা Q1 আগে লিখেছিলাম আমি, Q2 QN হতো, দিয়ে কি হবে না, তো R2N তার স্কোয়ার ইন্টু R2N তার ক্যাপ। ঠিক বললাম এটা? দেখো কারো ডাউট হচ্ছে এই জায়গাটা বলবে একটু আমাকে, ঠিক আছে। এইভাবে তাহলে আমি কি পেলাম না, তো F2 ভেক্টরটাকেও পেলাম। সিমিলার ওয়েতে যদি আমরা আরো ফার্দার স্টাডি করি তাহলে আমি এভাবে FNth পর্যন্ত পাবো। তাহলে দেখো, তাহলে হিসাব মতো এইরকম ভাবে যদি ith পার্টিকেল পর্যন্ত বা ith চার্জ থাকে আমার কাছে, তাহলে হিসাব মতো আমি কি লিখতে পারবো না, তো Fi সমান কি লিখবো, দেখো Fi মানে ith পার্টিকেলের উপর টোটাল ফোর্স, ঠিক আছে। তাহলে কত লিখতে পারবো না, তো F1i, তাই না, ith পার্টিকেল, এই যে যেগুলো করছিলাম আমি, 1 এর উপর বল 2 এর উপর বল, তাহলে ith এর উপর কত বল হবে 1i, তাহলে কত হবে প্লাস F2i, 2i এর উপর বল প্রয়োগ করছে, প্লাস কি হবে F3i, 3i এর উপর বল প্রয়োগ করছে, প্লাস ডট 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 প্লাস কত যাব Fni, মানে nth পার্টিকেল বা nth চার্জ কি করছে ith চার্জের উপর ফোর্স প্রয়োগ করছে। আমরা এগুলো 1 2 ধরে ধরে করছিলাম, এখন in ফাংশনে চলে এলাম। এবার যখনই এরকম ভাবে চলে আসবো আমরা, এই যে in এরকম ভাবে চলতে থাকবে, তাই না। তাহলে আমি এই জায়গাটায় কি লিখতে পারবো, নতুন একটা টার্ম, বা আমরা যদি সামেশন ইউজ করি এই জায়গাটায়, তাহলে সামেশনটাকে অ্যাড করাতে পারবো এখানটাতে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 1i 2i 3i ডট 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 করে এরকমভাবে চলতে থাকে আপ টু আলটিমেটলি ni পর্যন্ত, ঠিক আছে। তাহলে এটাকে কীভাবে লেখা যায় দেখে নাও, তাহলে 1/4 পাই এপসাইলন 0, এটা বাইরে ছিল সাম নিলাম, ঠিক আছে। এবার দেখো i ভ্যারিয়েবল আছে, তাই না, অলরেডি i, এবার এই 1 2 3 এগুলো তো n পর্যন্ত যাচ্ছে, তার মানে আমি এখানে যে কেউ ভ্যারি করাতে পারবো। লজিকটা বোঝার চেষ্টা করো, এই যে 1 2 3 4 এগুলো আছে, তো এগুলো তো ভ্যারি হচ্ছে কত দূর পর্যন্ত যাচ্ছে, আপ টু n পর্যন্ত। তার মানে এইটাকে যদি এখন আমি জে দিয়ে ভ্যারি করাই, জে যেখানে জে এর ভ্যালু কত হচ্ছে মিনিমাম 1 থেকে n পর্যন্ত, তাহলে এই যে আই গুলো তো দেখো আই আছে, আই এর তো কোনো চেঞ্জ আসছে না, তাহলে আমি কি লিখতে পারবো এখানে না, তো কিউ আই যেটা ফিক্সড, কিউ জে যেটা ভ্যারিয়েবল এখন, এবং কি হচ্ছে না, তো আর আই জে, আর দেখি দেখি আই জে, আচ্ছা এরকম ভাবে না, তো এটা কি হবে না, তো আর আই আর জে ইন্টু আর আই আর জে ক্যাপ, কারণ আমি ক্যাপ ধরে ধরে সব করেছি। তাহলে এই হচ্ছে আমাদের গল্প। লজিকটা আশা করি সবাইকে ক্লিয়ার করতে পেরেছি, এটা স্কোয়ার হবে, হ্যাঁ। তাহলে এই হচ্ছে আমার কত না, তো Fi এর ওপর টোটাল ফোর্স, যতটা পরিমাণ ফোর্স কাজ করছে, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের কি একটা আধান সিস্টেম, যে আধান সিস্টেমের ওপর আমরা যদি কতকগুলো আধানকে পরপর প্লেস করি কাছাকাছি, তাহলে তাদের মধ্যে কি পরিমাণ ফোর্স কাজ করবে সেটা হচ্ছে তার রাশিমালা, ঠিক আছে। চলো, কোনো ডাউট আছে এখানটাতে বলবে একটু, শুনে নেবো। বলো। স্যার বলছি যে মানে প্রত্যেকটি পয়েন্ট চার্জের ওপরেই কি মানে সবাই মানে আলাদা আলাদা করে ফোর্স দেবে? হ্যাঁ, প্রত্যেকটা চার্জই একে অপরের উপর আকর্ষণ করবে, শুধুমাত্র ধরো 1 নম্বর চার্জ নিজের উপর ফোর্স প্রয়োগ করবে না, সেজন্য দেখো 1 1 2 2 এই টার্মগুলো নেই, তাই না। নিজেদের উপর একে অপরকে ফোর্স কাজ করবেই। এই ফর্মুলাটা সেম অ্যাপ্লিকেবল গ্র্যাভিটেশনের ক্ষেত্রেও, যখন মহাকর্ষ পড়ানো হবে। মহাকর্ষর ক্ষেত্রেও তখন ক্লাস 11-এ দেখেছো যে একসঙ্গে যদি 5টা 10টা পার্টিকেল থাকে, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকে একে অপরের উপর কী করে, অ্যাট্রাকটিভ ফোর্স বা একটা আকর্ষণ বল পরস্পরের উপর কাজ করে, ঠিক আছে। সো এটা সেম ইনভার্স স্কয়ার ল, এগুলো একদম একইভাবে কাজ করে, ঠিক আছে। হ্যাঁ বলো বলো বলো। বলছি লাস্ট লাইনটা স্যার আই জে দিয়ে করেছিলেন, ওটা কি? ওটাই তো, যে তোমার আই যে মানে কি আইথ পার্টিকেল জেথ পার্টিকেলের উপর কতটা ফোর্স প্রয়োগ করবে এইগুলোই, ঠিক আছে। ওই আইথ পার্টিকেল জেথ পার্টিকেলের উপর কতটা ফোর্স প্রয়োগ করবে, আমরা এখানে তো দেখলাম 1 2 এর উপর 2 3 এর উপর, তাহলে ওটা হচ্ছে জেনারেল ফর্মুলা, ওটা হচ্ছে
জেনারেল ফর্মুলা, ঠিক আছে। ওকে, এবার আমরা কি করব, আধান ডিস্ট্রিবিউশন বা চার্জ ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। এই চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য কি কি পরিমাণে ফোর্স আমরা পেতে পারি সেরকম দেখবো। এখানে আমরা চার্জ ডিস্ট্রিবিউশনটাকে অ্যাকচুয়ালি 3টে ভাগে ভাগ করব, ঠিক আছে। চার্জ ডিস্ট্রিবিউশনটাকে আমরা মূলত 3টি ভাগে ভাগ করব। একটা হচ্ছে লিনিয়ার বা লাইন বরাবর, ঠিক আছে। একটা হচ্ছে লিনিয়ার বা লাইন বরাবর, তাহলে হচ্ছে লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন। একটা হচ্ছে এরিয়াল, ঠিক আছে। এরিয়াল মানে হচ্ছে ক্ষেত্র বরাবর, এরিয়াল চার্জ ডিস্ট্রিবিউশন। আর একটা হচ্ছে কি ভলিউম বা আয়তন বরাবর, ঠিক আছে। ভলিউম ধরছি, ঠিক আছে। তাহলে লিনিয়ারটা কি হবে, লিনিয়ার মানে কি, ধরো তোমার কাছে কি আছে, একটা লাইন আছে, ধরো এরকম করে একটা লাইন দিয়েছি। এবার ধরো এই লাইনের মধ্যে কি আছে, চার্জকে তুমি ডিস্ট্রিবিউট করে রেখেছো, ধরো প্লাস চার্জ আমি চারিদিকে ডিস্ট্রিবিউট করে রেখেছি, ঠিক আছে। এবার আমরা এই লাইনটার টোটাল লেন্থ যদি ধরি এল, তাহলে এখানে একটা টার্ম ডিফাইন করা হয় ল্যামডা। সেই ল্যামডাটাকে বলা হয় কি, আধানের রৈখিক বণ্টন বা রৈখিক ঘনত্ব, লিনিয়ার ডেন্সিটি। সো এই ল্যামডাটাকে বলা হয় লিনিয়ার ডেন্সিটি অ্যান্ড ইট ইজ ডিফাইন্ড অ্যাজ কিউ বাই এল, অর্থাৎ ইউনিট দূরত্বে বা ডিস্টেন্সে কতটা পরিমাণ চার্জ আছে। তাহলে এর যদি ইউনিট ডিস্টেন্সে বা একক দৈর্ঘ্যে লেংথে কিউ পরিমাণ চার্জ থাকে, ধরো আমি এখানে ডিএল পরিমাণ একটা অংশ চুজ করলাম, সাপোজ ডিএল, এবং এই ডিএল পজিশন থেকে আর দূরত্বে একটা আধান রাখলাম কিউ, ধরো কিউ জিরো, একটা টেস্ট চার্জ কিউ জিরো রাখলাম। তাহলে এই জায়গাটায় কতটা ফোর্স অ্যাপ্লাই করবে না, তো আমরা জানি যে ইউনিট লেংথে এর টোটাল চার্জ আছে কিউ, ইউনিট লেংথে টোটাল চার্জ আছে কিউ। তাহলে ডিএল লেংথে এর চার্জ কত হবে না, তো আমার ডি কিউ লিখতে পারি আমি কত, ল্যামডা ডিএল। তাহলে এই ইউনিটে যদি ল্যামডা থাকে, ডিএল এ নিশ্চয়ই ল্যামডা ডিএল হবে, তার জন্য কত লিখতে পারবো আমরা না, তো কিউ বাই এল ইন্টু ডিএল, ঠিক আছে। তাহলে এবার আমাকে বলেছে কি না, তো এই পয়েন্টের জন্য এইখান থেকে এত দূর পর্যন্ত যে লাইনটা আছে, সেই লাইনটার দরুন এখানে কতটা পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবে। তাহলে বুঝতেই পারছো এই সমস্ত ঘটনার ক্ষেত্রে আমাকে কি করতে হয়, সিম্পলি ইন্টিগ্রেট করতে হয়, তাই না। তাহলে আমি দেখে নিই এখন ডিএফ, এইটুকু অংশের জন্য যে পরিমাণ ফোর্স কাজ করছে, ডিএফটা কত হবে, ডিএফটা হবে সিম্পল 1/4πε0 না, তো কিউ জিরো ডি কিউ বাই আর স্কোয়ার, তাই না, কিউ জিরো ডি কিউ বাই আর স্কোয়ার। তাহলে কত হবে সিম্পলি 1/4πε0, ঠিক আছে। কিউ জিরো ডি কিউ এর মানটা কত না, তো ল্যামডা ডিএল মানে কিউ বাই, আচ্ছা কিউ জিরো কিউ বাই আর স্কোয়ার ইন্টু এল ইন্টু ডিএল, এভাবে লেখাই যেতে পারে আমার, তাই না। ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই। আচ্ছা আমি ভেক্টর ফর্মে লিখছি না, এগুলো সব ম্যাগনিটিউড লিখছি, হ্যাঁ ভেক্টর ফর্মে আমি লিখছি না। তাহলে এবার দেখো এগুলো থেকে ধ্রুবক কোনগুলো বা কনস্ট্যান্ট কোনগুলো, তাহলে 1/4πε0 না, তো কিউ জিরো বাই কিউ আর এল, এটা হচ্ছে পুরোটাই এল বাই আর স্কোয়ার হচ্ছে পুরোটাই কনস্ট্যান্ট, তাই না, এলটা হচ্ছে পুরোটাই কনস্ট্যান্ট। এবার আচ্ছা ডিএল বাই এল নয়, দাঁড়াও 1 মিনিট, ঠিক আছে, আমি ডিএল বাই এলটাকে নেবো না, এলটা ভ্যারি করবে, ঠিক আছে। এটাকে এরভাবে রাখো। আচ্ছা তাহলে ভ্যারিয়েবল কোনটা কোনটা হচ্ছে না, তো ভ্যারিয়েবল হচ্ছে দেখো কিউ বাই আর স্কোয়ার ইন্টু এল ডিএল। এখন যদি আমাকে টোটাল ফোর্স বার করতে হয়, টোটাল ফোর্স, তাহলে টোটাল ফোর্স কী করে হবে, ইন্টিগ্রেশন অফ ডিএফ করতে হবে। তার মানে ইন্টিগ্রেশন অফ, আচ্ছা বাইরের জিনিসগুলোকে বাইরে রাখো, ইন্টিগ্রেশনের ভেতরে ঢোকাবো না, তাহলে সুবিধা হবে আমার দেখতে। তাহলে সিম্পলি কিউ জিরো বাই 4πε0 ইন্টিগ্রেশন অফ কিউ বাই এল ইন্টু 1/r স্কোয়ার ডিএল, মানে আমরা এরকমভাবে লিখতে পারি কিউ জিরো বাই 4πε0 ল্যামডা বাই আর স্কোয়ার, কারণ কিউ বাই এল মানেই ল্যামডা বাই আর স্কোয়ার ডিএল, এটা হচ্ছে টোটাল ফোর্সের ফর্মুলা, তাই না। বুঝতে পেরেছো, যদি একটা লিনিয়ার ডিস্ট্রিবিউশন নিই আমরা কোনো চার্জের, তাহলে লিনিয়ারের ক্ষেত্রে এরকম ঘটনা আমার ঘটতে পারে, ঠিক আছে। লজিকটা আশা করি ক্লিয়ার করতে পেরেছি। তাহলে এবার যদি এরিয়াল নিই, তাহলে যদি আমরা এরিয়াল নিই, ঠিক আছে, তাহলে এরিয়ালের ক্ষেত্রে কী হতে পারে, তাহলে এরিয়ালের ক্ষেত্রে আমরা সেটাকে লিখবো সিগমা, এরিয়ালের ক্ষেত্রে সেটাকে আমরা লিখবো সিগমা, এবং একটা এরিয়া বরাবর, ধরো এরকম একটা এরিয়া নিলে, এই এরিয়া বরাবর কী আছে, চার্জটা ডিস্ট্রিবিউট আছে, প্লাস চার্জ ডিস্ট্রিবিউটেড আছে, ঠিক আছে। তাহলে এখানে সিগমাকে লেখা হয় না, তো কিউ বাই এ দ্বারা, এটা হচ্ছে এরিয়া, তাই না, এটাকে লিখবো আমরা সিম্পল ওয়েতে, কি লিখবো না, তো এরিয়া, ঠিক আছে। বা তুমি ডিএসও লিখতে পারো, একটা ছোট্ট এরিয়া, ঠিক আছে। এবার এই এরিয়ার টোটাল যদি এ হয় আর টোটাল যদি তার মধ্যে চার্জ থাকে কিউ, তাহলে সিগমাটাকে আমি কি লিখবো না, তো কিউ বাই এ, একে বলা হয় আধানের তলমাত্রিক ঘনত্ব। নিশ্চয়ই তোমরা ক্লাস আগের চ্যাপ্টারটাতে পড়ে নিয়েছো, এটাকে আধানের তলমাত্রিক ঘনত্ব বলে।
এবার সিমিলার ওয়েতে দেখো আমি কি করতে পারি, একটা স্মল এরিয়া চুজ করতে পারি, ঠিক আছে, একটা ছোট্ট একটা স্মল এরিয়া চুজ করলাম যার এরিয়া হচ্ছে ডিএস, ঠিক আছে। তাহলে এখন টোটাল ফোর্স কত কাজ করবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখন তাহলে টোটাল আধান কত হবে, না তো টোটাল আধান হবে ডিকিউ ইকুয়ালস টু হবে সিগমা ডিএস, তাই না। তাহলে সেম প্যাটার্ন যেমন করেছি আমরা সেইভাবে একদম ফাইনাল অ্যান্সার আমি লিখতে পারবো কি, না তো ফাইনাল অ্যান্সার লিখবি এফ ইকুয়ালস টু কত হবে, না তো দেখা যায় কিউ জিরো ইন্টিগ্রেশন অফ, এই যে পার্টটাতে ইন্টিগ্রেট করছো সেই ইন্টিগ্রেশনের পার্টের মধ্যে কি লিখতে পারি আমি, না তো সিজিএস পদ্ধতিতে যদি লেখা যায়, সিজিএস করবো না আমরা এসআই করি, ঠিক আছে, সিজিএস করবো না এসআই লিখো। তাহলে এসআই হবে এই যা লিখেছিলাম সেম জিনিস, কী লিখেছিলাম আমরা, না তো 1/4πε0 দেখে নাও, না তো 1/4πε0, আচ্ছা নিশ্চয়ই কী ছিল, Q0 Q/L, তাহলে এখানে কিউটা থাকবে না বাবা, এখানে একটা কিউ এক্সট্রা লেখা হয়েছে, এই কিউটা থাকবে না আর এই কিউটা থাকবে না, ঠিক আছে, একটা মিস্টেক হয়েছিল ওখানে। আচ্ছা এখানে কী থাকবে তাহলে, বাইরে একটা Q0 বেরিয়ে থাকবে, ইন্টিগ্রেশন ভিতরে চলে যাবে, সিগমা হয়ে যাবে, বাই নিচে r² থাকবে এবং কি থাকবে, না তো ডিএস থাকবে, কারণ ডিএসটা আমরা এখানে ভ্যারিয়েবল, তাহলে এটা হচ্ছে এফ এর ক্ষেত্রে। আচ্ছা সিমিলার ওয়েতে যদি আমি একটা ভলিউম নিই, একটা ঘনক নিলাম ধরো, ঠিক আছে, তাহলে ঘনকের মধ্যে তো কি থাকে, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটে জিনিস থাকে, এবং দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে জিনিস থাকার জন্য যদি ঘনকের অভ্যন্তরে বা ভিতরে সামান্য পরিমাণ প্লাস চার্জ থাকে এবং সেই প্লাস চার্জের মান যদি কিউ হয়, তাহলে সেই প্লাস চার্জের মান যদি কিউ হয় এবং এর টোটাল ভলিউম যদি ভি হয়, তাহলে এটাকে রো দিয়ে লেখা হয়, তাহলে রো হচ্ছে কিউ/ভি, যেটাকে বলা হয় কি তোর আধানের আয়তন মাত্রিক ঘনত্ব, ঠিক আছে, ভলিউমই, তাহলে এটা আয়তন মাত্রিক ঘনত্ব রো ইকুয়ালস টু কিউ/ভি দিয়ে লেখা হবে। তাহলে সিমিলার ওয়েতে এখানেও কি লিখতে পারবো আমি, ছোট্ট একটা চার্জ যদি চুজ করি, ডি কিউ ইকুয়াল টু কত লেখা যায়, না তো রো ইন্টু কি লিখবো আমরা, সিম্পলি ডিভি কেন লিখবো, মানে এখানে আমাকে ছোট্ট একটা ভলিউম চুজ করতে হবে। লিনিয়ারের ক্ষেত্রে দেখো লাইন চুজ করেছিলাম, এরিয়ার ক্ষেত্রে দেখো ছোট্ট একটা এরিয়া চুজ করেছিলাম, এবং যখন ভলিউম আছে ভলিউমের জন্য আমরা কি করছি, ছোট্ট একটা ভলিউম চুজ করছি, তাই না। তাহলে এক্ষেত্রে ডাইরেক্ট ফর্মুলাটা আমরা কি লিখতে পারবো, সেম ফর্মুলা হবে, না তো এফ ইকুয়ালস টু কী হবে, Q0/4πε0, সেম একদম সেম পাবো আমরা, ঠিক আছে। আর কি লিখবো, ρ/r² ডিভি, দেখো এটাই সেম পেয়েছিলাম আমরা, ডিএল, এই দেখো এই ফর্মুলা তিনটে, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে কি আমরা সিম্পল আধানের ডিস্ট্রিবিউশন, তাহলে আধানের ডিস্ট্রিবিউশনটাকে আমরা তিন ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে লিনিয়ার, একটা হচ্ছে এরিয়াল এবং একটা হচ্ছে কি, একটা হচ্ছে ভলিউমিনাল, ঠিক আছে, আয়তন মাত্রিক। এবং এদের ক্ষেত্রে দেখলাম তিনটে টার্ম, একটা হচ্ছে ল্যামডা, একটা হচ্ছে সিগমা এবং একটা হচ্ছে রো। ল্যামডাটা হচ্ছে লিনিয়ার, সিগমাটা হচ্ছে এরিয়াল এবং আয়তন মাত্রিক যেটা রো সেটা হচ্ছে কি ভলিউম রিলেটেড, ঠিক আছে। এখানে কারো কোনো ডাউট থাকলে আমাকে একটু বলবে, ক্লিয়ার করে দেবো। কারো ডাউট থাকলে এখানে বলবে আমাকে, কারো ডাউট থাকলে এই জায়গাটায় বলবে। চলো এবার আমরা তাহলে তড়িৎ ক্ষেত্রে ঢুকে যাই, ঠিক আছে। আচ্ছা তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি, এখন কোনো সমস্যা নেই তো কারোর, চলো। আচ্ছা তোরা শুনতে পাচ্ছিস তো, একটু ক্লিয়ারলি বলবি তো আমাকে। হ্যাঁ স্যার। আচ্ছা হৃদয় বুঝতে পারছিস, হৃদয়ের কিছু সমস্যা হচ্ছে, ওকে। এবার আমরা কি করবো, তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র কি, না তো তড়িৎ ক্ষেত্র যদি আমরা ডেফিনেশন দেখি, না তো একটা ইউনিট চার্জকে যদি প্লেস করা হয় কোথায়, না তো একটা ইউনিট চার্জকে যদি আমরা প্লেস করি কোনো একটা ইলেকট্রিক মানে ধর ক্ষেত্রে, ঠিক আছে, তাহলে তড়িৎ ক্ষেত্রটা কি যদি আমরা বুঝি, এখানে ধর একটা প্লাস কিউ চার্জ রাখা আছে, এই চার্জ থেকে একটা নির্দিষ্ট এরিয়া বা নির্দিষ্ট অঞ্চল জুড়ে কি হয়, চার্জের আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে। ধর এত দূরে এলে তার আকর্ষণ বা বিকর্ষণ বল কমে যায়, আর থাকে না, জিরো হয়ে যায়। তাহলে এই জায়গাটা কি হবে, আকর্ষণ বা বিকর্ষণ বল থেকে বহির্ভূত। কোনো একটা অঞ্চল জুড়ে কোনো একটা চার্জের যে পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে তাকে আমরা কি বলবো, ইলেকট্রিক ফিল্ড। ফিল্ড মিন্স অঞ্চল, এলাকা, এরিয়া, যতটা এলাকা বা এরিয়া জুড়ে কি হয় তার আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা থাকে। যেমন একটা কুকুর, ডগ, ঠিক আছে, একটা ডগি, তো ডগকে তুই যদি দেখিস, ডগের নির্দিষ্ট একটা এরিয়া থাকে, তাই না। ধর একটা গলি আছে, এই গলির আশেপাশে কি হচ্ছে, সে ঘুরে বেড়াচ্ছে, তাই না। তাহলে এই এরিয়াতে সে কাউকে ঢুকতে দেবে না, এটা তার ক্ষেত্র, অঞ্চল, তাই না। অন্য কুকুরে তাকে পিটাবে। সিমিলারলি অন্য যদি কোনো চার্জ আছে এখানে, তার উপর কী করবে, একটা বিকর্ষণ বল প্রয়োগ করবে, আর যদি মাইনাস হয় তাকে আকর্ষণ করে নেবে, তাই না। নিশ্চয়ই এগুলো বুঝতে পারছিস তোরা। এবার এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে বা এই এরিয়ার মধ্যে যদি আমি একটা কি করি,
না তো ইউনিট চার্জ, বারবার বলছি শুনে নেবে, ইউনিট চার্জকে মানে ধরো 1 কুলম্ব, এই ইউনিট চার্জকে এর মধ্যে প্লেস করি, ইউনিট চার্জ বা 1 কুলম্বকে এর মধ্যে প্লেস করি, তাহলে যে পরিমাণ ফোর্স কাজ করবে কার ওপর, না তো এই ইউনিট চার্জের ওপর, তাকে বলবো কি আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা কি, না তো কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা যদি 1 ইউনিট চার্জকে প্লেস করি, তাহলে যে পরিমাণ ফোর্স অ্যাক্ট করবে কোনটার ওপর, না তো সেই 1 ইউনিটের ওপর, তাকে কি বলবো আমরা, না তো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে বিশেষ করে এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা কি, না তো আমরা বলতে পারি যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ যদি এটা হয় F = Q1 Q2 বাই 4πε0 r², যদি এটা হয় তাহলে আমাকে নিশ্চয়ই একটা Q1 রাখতে হবে আর একটা Q2টাকে 1 কুলম্ব করতে হবে। তার মানে ইলেকট্রিক ফিল্ড মানে এরকম হবে, সিম্পলি দেখে নাও Q1 বাই 4πε0 r² ইন্টু 1, তাই না, এটাই তো ইলেকট্রিক ফিল্ড। না তো একটা Q1 চার্জের ওপর বাইরে থেকে 1 কুলম্ব আধান আনলে যে পরিমাণ ফোর্স কাজ করে তাকে আমরা কি বলবো, ইলেকট্রিক ফিল্ড। সেই জন্য বিশেষ করে লেখা হয় E = কত, না তো F/Q। তাহলে একটা ইউনিট চার্জের ওপর যে পরিমাণ ফোর্স কাজ করে কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে, তাকেই বলবো কি আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ঠিক আছে, তাহলে এই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা ইউনিট কী হবে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ঠিক আছে, বা সিম্পল ইন্টেন্সিটি বা প্রাবল্যের। তাহলে ফোর্সের ইউনিট কি, না তো ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন, আর চার্জের একক কুলম্ব, তাহলে নিউটন পার কুলম্ব এটা হচ্ছে তার ইউনিট। আর এই সিজিএস কী হবে, না তো ডাইন পার ইএসইউ। এবারে নিউটন পার কুলম্বকে তুমি যদি দেখো, নিউটন ইন্টু মিটার, কুলম্ব ইন্টু মিটার, এটা করতেই পারি আমরা, উভয় পক্ষে মিটার মিটার গুণ করতে পারি। এবার নিউটন ইন্টু মিটার মানে কি, জুল, মানে জুল বাই কুলম্ব ইন্টু মিটার আমরা করতে পারি। ক্লাস 10-এ তোমরা পড়েছো জুল বাই কুলম্ব, তাহলে জুল বাই কুলম্ব মানে কি হয়, ভোল্ট, কারণ W = তোমরা পড়েছো V/Q, VQ, W = VQ, তাহলে V সমান কত লেখা যায়, W/Q, তাহলে W/Q, তাই না। তাহলে জুল পার কুলম্বকে কি বলি আমরা, ভোল্ট। সেই জন্য কি হচ্ছে, ভোল্ট পার মিটার হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির আরেকটা ইউনিট। তাহলে ইলেকট্রিক ইন্টেন্সিটির আরেকটা ইউনিট কি হচ্ছে, ভোল্ট পার মিটার। তাহলে দেখো আমরা সিম্পল নিউটন পার কুলম্ব থেকে কি করলাম, এই ভোল্ট পার মিটার ইউনিটটাকে ডিরাইভ করলাম। আচ্ছা, নিউটন পার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যদি আমাকে মাত্রা বের করতে বলে, ঠিক আছে, যে ডিমেনশনাল ফর্মুলা বা মাত্রীয় সংকেত কী হবে, তাহলে সিম্পলি E = F/Q এখান থেকে বের করে নিতে পারবো, সবাই এবার এখন চেষ্টা করতেই পারো। তাহলে E এর মাত্রা কী হবে, কতগুলো দিয়ে দিচ্ছি, E হচ্ছে F/Q। F এর মাত্রা কি, না তো mL/T⁻², আর Q এর মাত্রা কত, IT। তাহলে ফাইনালি কত হবে, mL/I⁻1 T⁻3। ঠিক আছে, এটা হচ্ছে আমরা সিম্পলি এর মাত্রা, কার, না তো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মাত্রা। ঠিক আছে, তাহলে কোনো একটা বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হবে। ঠিক আছে, তাহলে আমরা এখনই দেখলাম বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হবে, না তো E = 1/4πε0 Q/r²। কেন Q/r² হলো, কারণ Q2টা এখানে আমাকে 1 ধরতে হচ্ছে, কারণ আমাকে ডেফিনিশন তাই বললো। ডেফিনিশন কি বললো, না তো কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে বাইরে থেকে যদি একটা 1 কুলম্ব চার্জকে তুমি তার মধ্যে প্লেস করো, তাহলে যে পরিমাণ ফোর্স কাজ করবে তাকে বলবো আমরা কি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বিশেষ করে যদি পয়েন্ট চার্জের জন্য নাও, তাহলে কত হবে, 1/4πε0 Q/r²। এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, এটা হচ্ছে সিম্পল ফর্মুলা বা রিলেশনশিপ, এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, আরেকটা কি দেখলাম আমরা, E = F/Q, তাই না। তাহলে আমরা বলতে পারি কি, F = কত, সিম্পলি QE। ঠিক আছে, তো এটাও মনে রাখবে, F = হয় সবসময় Q × E। ক্লিয়ার হয়েছে। তাহলে এখান থেকে তুমি কি দেখতে পাও, যদি R এর ভ্যালু আমি বাড়াতে থাকি এবং বাড়াতে বাড়াতে যদি R টেন্ডস টু ইনফিনিটি হয়ে যায়, তাহলে R এর ভ্যালু যদি আমি বাড়াতে বাড়াতে এমন বাড়িয়ে দিই যে R এর ভ্যালু প্রায় ইনফিনিটির কাছাকাছি, তাহলে E এর ভ্যালু কি হয়ে যাচ্ছে, E এর ভ্যালু টেন্ডস টু 0 হতে থাকবে, কেন R ইনফিনিটি হলে E এর ভ্যালু 0 হতে হবে। তার মানে E এর সঙ্গে যদি আমি R² এর গ্রাফ প্লট করি, E এর সঙ্গে, ভালো করে শুনবে, যদি R² এর গ্রাফ প্লট করি, তাহলে গ্রাফটা কী হবে, আস্তে আস্তে কমবে নাকি, আর বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে কমবে, আর বাড়ার সঙ্গে আস্তে আস্তে কমতে 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 এরকম করে কী হবে, ইনফিনিটিতে গিয়ে মিলতে যাবে। এটা ইনফিনিটিতে গিয়ে মিলবে, দেখো কেন, কারণ R ইনফিনিটি হলে তবে E এর মান 0 হবে, আদারওয়াইজ এটা মিলবে না, তাই না। তাহলে এটা হচ্ছে E এর সঙ্গে R² এর গ্রাফ। আর যদি E এর সঙ্গে 1/r² গ্রাফ প্লট করে, এটা তো সহজ গ্রাফ নাকি, E এর সঙ্গে 1/r² গ্রাফ, এটা কি হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। কেন, কারণ E ভার্সেস 1/r² গ্রাফ, দেখো এটা যদি E কে ধরো y আর এই 1/r² কে যদি ধরো x, তাহলে y = mx এর ফর্মুলা চলে আসছে। সেই জন্য E ভার্সেস 1/r² এর গ্রাফ কী হবে, স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন, আর E ভার্সেস r² গ্রাফ হবে কী হবে, সিম্পল একটা কি বলবো আমরা,
সমাপরাবৃত্ত টাইপের, তাই না, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা টাইপের। এটা আশা করি ক্লিয়ার করাতে পেরেছি সবাইকে, ডাউট হলে পরে বলবে। গ্রাফ দুটো আশা করি সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে। চলো নেক্সট কি, যদি আমরা একটা সহজ ম্যাথমেটিক্যাল প্রবলেমটা পরে করাবো, ঠিক আছে, কিন্তু একটা এইগুলো রিলেশনশিপগুলো আমি দেখিয়ে দিই, ঠিক আছে। আজকে টাইম প্রায় শেষের দিকে চলে এসছে। আচ্ছা, এরপর হচ্ছে কি, আহিত পরিবাহীর নিকটবর্তী কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, ঠিক আছে। তো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ঠিক আছে, অ্যাট এ ভেরি নিয়ার পয়েন্ট অফ এ চার্জ কন্ডাক্টর। কোনো একটা ধরো চার্জ কন্ডাক্টর নিলাম, তা ধরো সাপোজ এটা হচ্ছে একটা চার্জ কন্ডাক্টর, একটা স্ফেয়ার নিলাম। এই স্ফেয়ারের রেডিয়াস কত? তো স্ফেয়ারের রেডিয়াস হচ্ছে আর। তাহলে এইরকম আর রেডিয়াস বিশিষ্ট একটা কোনো পার্টিকেলের ধরো খুব কাছাকাছি একটা পয়েন্ট নিয়েছি পি, ধরো এই সমস্ত জায়গায় একটা পয়েন্ট নিয়েছি পি, দেখো খুব কাছাকাছি অবস্থিত। তাহলে এই সমস্ত জায়গায় এইখানে কি হবে, আমার ইলেকট্রিক ফিল্ড কত হবে এটা আমাকে বের করতে হবে, তাই না। যদি খুব ভালো করে তুমি দেখো, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আর, এটা হচ্ছে ও। এবার এই দূরত্বটা কত আর, আর এই দূরত্বটা যদি আমি অ্যাভয়েড করি, মানে খুব কাছাকাছি, যেহেতু খুব কাছাকাছি, তাই না, কথাটা আমি কি বললাম, খুব কাছাকাছি, খুব ভেরি নিয়ার পয়েন্ট, খুব কাছাকাছি, ভেরি নিয়ার পয়েন্ট। সো নিয়ার পয়েন্ট যদি হয়, তাহলে আমরা এই পয়েন্টটাকে ও থেকে পি পর্যন্ত দূরত্বটাকে অ্যাকচুয়ালি রেডিয়াসই ভাবতে পারি, যেহেতু খুব খুব ক্ষুদ্র। মানে এইখানে যদি পয়েন্টটা দেখো তুমি, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্বটা কী হবে, খুবই ক্ষুদ্র। তাহলে এখন ই এর ভ্যালু কত হবে, সিম্পলি এই পয়েন্টে পি এ 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। এবার এটা যদি আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা কত হয়, কিউ বাই এ, তাহলে কত লেখা যায়, কিউ বাই 4πr², তাই না, ফার্স্ট চ্যাপ্টার মনে করো। তাহলে সিগমা সমান কিউ বাই 4πr² লেখা যায়। তাহলে আমি কিউ সমান কত লিখতে পারবো, কিউ সমান লেখা যাবে সিগমা 4πr²। সো পুট দ্য ভ্যালু হিয়ার। সো কত লেখা যায়, 1/4πε0r² ইন্টু সিগমা ইন্টু 4πr²। 4π ক্যান্সেল আউট হয়, r² ক্যান্সেল আউট হয়, তাই না। তাহলে কত হয়ে যাচ্ছে, সিগমা বাই ε0। কখন না, তো শূন্য মাধ্যমে। কেন শূন্য মাধ্যমে, ε0 আছে। এবার তুমি শূন্য মাধ্যম বদলে যদি অন্য মাধ্যম নাও, তাহলে ই সমান কি লিখতে পারবে, সিগমা বাই কে ε0, নাকি, কারণ ε0 সঙ্গে কে গুণ করে দিলে তো অন্য কোনো মাধ্যম হয়ে যায়, আমরা নিশ্চয়ই এটা জানি। তার মানে এই যে ফর্মুলা, এই ফর্মুলাটাকে বলা হয় কুলম্বস থিওরেম, কুলম্বের উপপাদ্য। হ্যাঁ, কুলম্বের উপপাদ্য বাংলায় বললে পরে কুলম্বস থিওরেম, কুলম্বের উপপাদ্য বা কুলম্বস থিওরেম, বারবার বলছি কথাটা লিখে রাখবে। হ্যাঁ, কুলম্বস থিওরেম, কুলম্বস থিওরেম। তো থিওরেমটা কি বলছে আমাদেরকে, থিওরেমটা বলছে যে কোনো আহিত পরিবাহী, এই যে এটা চার্জড একটা পার্টিকেল, এই সরি মানে কন্ডাক্টর, তো কোনো একটা চার্জড কন্ডাক্টর বা আহিত পরিবাহী যদি খুব নিয়ার পয়েন্টে, খুব কাছাকাছি কোনো একটা বিন্দুতে ক্ষেত্রফলের মান, ঠিক আছে, কত হবে, তাহলে কোনো একটা নির্দিষ্ট বিন্দু যেটা কি হবে, সেই চার্জ কন্ডাক্টরের খুব কাছাকাছি, সেইখানে আমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ভ্যালু কত হবে না, তো 1/kε এর সঙ্গে সিগমা গুণ, মানে কি না, তো ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতার অনুপাত, এই সরি ওই অনন্যকের সঙ্গে, এটা অনন্যক, তো 1/ε মানে কি, তড়িৎ ভেদ্যতার অনন্যক, তার সঙ্গে কি হবে, আধানের তলমাত্রিক গুণফল, মানে সিম্পল সিগমা বাই 1/kε, ঠিক আছে। এটাকে বলা হয় কি, সিম্পল কুলম্বের উপপাদ্য বা কুলম্বস থিওরেম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আশা করি সবাই কুলম্বস থিওরেম বুঝে গেল। অনেক টার্গেট বা টেস্ট পেপারে আমি দেখি কুলম্বের উপপাদ্য, তোরা কিন্তু অ্যাভয়েড করিস, এই জায়গাটা অ্যাভয়েড করবি না, বইয়ে করে দেওয়া আছে, একবার দেখে নিবি, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছি, ডাউট হলে পরে বলবে, ডাউট হলে পরে বলবে। আচ্ছা, এরপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে কি, বলরেখা বা ফোর্স অফ লাইন্স, ঠিক আছে। বলরেখার কনসেপ্টটা কি না, তো আমরা বলরেখার কনসেপ্টটা পেলাম আকর্ষণ বিকর্ষণ থেকে। দেখা গেল প্লাস চার্জ আর একটা প্লাস চার্জকে কি করছে, বিকর্ষণ করছে, হোয়ার অ্যাজ একটা প্লাস চার্জ অপর একটা মাইনাস চার্জকে কি করছে, আকর্ষণ করছে। তাহলে এই আকর্ষণ বা বিকর্ষণ ব্যাখ্যা করার জন্যই আমাদের কি হলো, একটা কি বলবো, কাল্পনিক বা ইমাজিনারি থিওরি বা ইমাজিনারি একটা কনসেপ্ট ধার করতে হলো, এবং এই ইমাজিনারি কনসেপ্টটাকে তুই বলতে পারিস কি, ফোর্স অফ লাইন্স বা বলরেখা, ঠিক আছে। তাহলে বলরেখা কি না, তো এর যদি ডেফিনিশন দেওয়া হয় না, তো কোনো একটা তড়িৎ ক্ষেত্রে যদি ইলেকট্রিক ফিল্ডে কোনো একটা তড়িৎ ক্ষেত্রে যদি একটা আইসোলেটেড পজিটিভ চার্জকে, ধরো এটা একটা ইলেকট্রিক ফিল্ড, সাম কাইন্ড অফ একটা ইলেকট্রিক ফিল্ড,
ঠিক আছে। এই ফিল্ডে একটা পজিটিভ চার্জকে যদি রাখা হয়, তাহলে এই পজিটিভ চার্জ যে পাথ বরাবর গমন করবে, যে পাথ বরাবর যাবে, সেই পাথেরকেই বলবো আমরা কি, ঠিক আছে, বা সেই পাথকে বলবো আমরা বলরেখা। এটাকে অন্যভাবে বলতে পারি ফোর্স দিয়ে, যে কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি কোনো একটা আইসোলেটেড পজিটিভ চার্জকে রাখা হয় এবং এই চার্জ পার্টিকেলের ওপর যে পরিমাণ ফোর্স কাজ করে, সেই ফোর্সটা কাজ করবে বলরেখার স্পর্শক বরাবর। তাহলে পাথটাকেই বলবো আমরা কি, ফোর্স অফ লাইন্স, এবং এই পাথের যে স্পর্শক বা ট্যানজেন্ট থাকবে, সেই ট্যানজেন্টটা কি হবে আমাদের, ফোর্স। ঠিক আছে, তাহলে পাথটা হচ্ছে ফোর্স অফ লাইন্স, বলরেখা, এবং যে পরিমাণ ট্যানজেন্ট পাবো আমরা, সেই ট্যানজেন্টটাকে কি বলবো, ফোর্স। তাহলে বলরেখার কয়েকটা ধর্ম কি কি হতে পারে না, তো বলরেখা সবসময় পজিটিভ পার্ট থেকে বেরোয়, তাই না, সবসময় পজিটিভ। এক মিনিট, ঠিক আছে। তাহলে বলরেখা সবসময় পজিটিভ চার্জ থেকে নির্গত হয়। ধরো এটা একটা পজিটিভ চার্জ, বলরেখা সবসময় পজিটিভ চার্জ থেকে নির্গত হবে, সবসময় বেরিয়ে আসবে বাইরে, আউটওয়ার্ডস। ওয়ারাজ বলরেখা মাইনাস চার্জের সঙ্গে ভেতরের দিকে ঢুকবে বলরেখা, এবং এমনভাবে ঢুকবে যে সারফেসের সঙ্গে হয় পারপেন্ডিকুলার। এটা বারবার মনে রাখবে কিন্তু, সারফেসের সঙ্গে হয় পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলারলি সারফেসের সঙ্গে প্রবেশ করবে। যদি এখানে একটা প্লাস চার্জ থাকে, এখানে একটা প্লাস চার্জ থাকে, তাহলে তাদের বলরেখা কেমন হবে, বলরেখাগুলো হবে এইরকম, অর্থাৎ যেহেতু পরস্পরকে বিকর্ষণ করছে তাই এরকমভাবে, অর্থাৎ এইরকমভাবে বলরেখাগুলো চলে যাবে। দুটো বলরেখা পরস্পরকে কখনো এরকমভাবে ছেদ করবে না, হ্যাঁ, এরকমভাবে বলরেখা। আর এটা যদি একটা প্লাস হয়, এটা যদি একটা মাইনাস চার্জ হয়, তাহলে বলরেখাগুলো কেমন হবে, সোজা ঢুকে যাবে ভিতরে নাকি, কেন? তাহলে এর থেকে দেখো আকর্ষণ বা বিকর্ষণ ধর্মটা খুব ইজিলি তুমি বোঝাতে পারছো। প্লাস মাইনাস পরস্পরকে দেখো টেনে নিচ্ছে দড়ির মতো করে, আর প্লাস প্লাস পরস্পরকে বা মাইনাস মাইনাস পরস্পরকে কি করবে, যেমন করে দূরে দূরে ঠেলে দেবে, তাই না? এই হচ্ছে দুটো বলরেখা ধর্ম। দুটো বলরেখা পরস্পরকে কখনোই ছেদ করে না। কেন ছেদ করে না? ধরো দুটো বলরেখা, এটা একটা বলরেখা আর একটা বলরেখা এটা, এবং এটা পরস্পরকে ছেদ করলো। আমি কি বললাম যে একটা বলরেখার স্পর্শক তড়িৎ ক্ষেত্রের বা তড়িৎ ফোর্সের ডিরেকশন নির্ধারণ করে, তাই ফোর্সের ডিরেকশন দেখাবে। এবার একটা ফিল্ডের কোনো একটা পয়েন্টে ফোর্সের ডিরেকশন নিশ্চয়ই একদিকেই হবে, পাঁচ দিকে ফোর্সের ডিরেকশন হয় না, কারণ রেজাল্ট্যান্ট ফোর্স বা লব্ধি বল একটা দিকেই কাজ করে, তাই না? তাহলে এইখানটা যদি এই পয়েন্টে তারা যখন ছেদ করছে, তাহলে ছেদ পয়েন্টে কি হবে, আমরা দুটো ফোর্সের ডিরেকশন পাবো, টু ফোর্সের ডিরেকশন বা দুটো ফোর্সের ডিরেকশন পাবো। কিন্তু প্র্যাকটিক্যালি দুটো ফোর্সের ডিরেকশন পাওয়া কি সম্ভব একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের? কখনোই না, কারণ তাদের রেজাল্ট্যান্ট ফোর্সটা কি হবে, রেজাল্ট্যান্ট ফোর্স সবসময় একটা নির্দিষ্ট দিকে বা এক দিকে কাজ করবে। যেহেতু রেজাল্ট্যান্ট ফোর্স সবসময় একটা দিকে বা একটা নির্দিষ্ট দিকে কাজ করবে, তাই দুটো দিক একটা পয়েন্টে হওয়া কখনোই সম্ভব নয়। সেই জন্য দুটো বলরেখা পরস্পরকে কখনোই ছেদ করতে পারে না, তাই না? সো দুটো বলরেখা পরস্পরকে কখনোই ছেদ করে না, এরা পরস্পর হয় সমান্তরাল, ঠিক আছে, এরা পরস্পর হয় সমান্তরাল। এবার যদি আমরা এরকম একটা হোমোজিনিয়াস কনসেপ্ট ভাবি, হোমোজিনিয়াস মানে এমন একটা সিস্টেম যেই জায়গাটায় তড়িৎ ক্ষেত্র সুষম। তো সুষম তড়িৎ ক্ষেত্র বলতে কি বোঝায় না, তো এমন একটা ফিল্ড যার সব জায়গায় আমার ফোর্স বা যে পরিমাণ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আছে সেগুলো সব একই থাকবে। ধরো এটা যদি একটা পাথ হয়, মেটাল পাথ, এটা একটা মেটাল পাথ হয়, এবং এটা ধরো প্লাস, এটা ধরো মাইনাস, তাহলে এখান থেকে একটা ফোর্স অফ, এখান থেকে কি করবে, একটা ফিল্ড কাজ করবে, তাই না? প্লাস মাইনাসের মধ্যে একটা ফিল্ড কাজ করবে অলওয়েজ, তোমরা জানো। তাহলে এই যে ফিল্ডটা হবে এবং এখানে যে ফোর্স অফ লাইন পাবো, বলরেখা পাবো, এই ফোর্স অফ লাইন বা বলরেখাগুলো কি হবে, ইকুইডিস্ট্যান্ট, মানে হচ্ছে পরস্পর একই দূরত্বে থাকবে, তাদের ডেন্সড মানে ঘনত্ব একই হবে, মানে এই অংশে যতটা বলরেখা পাবো এই অংশে সেম বলরেখা পাবো। তাহলে এই রকম ঘটনাকে আমরা বলবো সুষম। কিন্তু এই টার্মিনালের সাইডে এটা কিন্তু এরকম হয় না, টার্মিনালের সাইডে একটু ঘন হয়ে যায়, ঠিক আছে, পরস্পরকে ছেদ করে না কিন্তু ঘন হয়ে যায় টার্মিনালের সাইডে। সো এই মাঝ বরাবর মোটামুটি তুমি বলতে পারো এটা কি হচ্ছে, একটা সুষম তড়িৎক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞা, ঠিক আছে, একটা হচ্ছে সুষম তড়িৎক্ষেত্র প্রাবল্য। তাহলে যদি আমাকে কোশ্চেন কখনো দেয় সুষম তড়িৎক্ষেত্র প্রাবল্য কোথায় পাওয়া যায়, তো এই সিস্টেমটাকে আমি পরে পড়াবো, ধারক বা ধারকত্ব বলে, ঠিক আছে। তাহলে ধারকের অভ্যন্তরে এরকম একটা সুষম সিস্টেম আমরা পেতেই পারি, যার মধ্যে কি হতে পারে, কতটা পরিমাণ এই মানে এই ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা যে ফোর্স অফ লাইন্সগুলো আছে সেগুলো সব কী হবে আমাদের সুষম, ঠিক আছে।
আজকে তাহলে এত দূরই থাক নাকি, আজকে একটু এত দূরই থাক, 4টে আমাদের প্রায় বাজতেই চললো, সবার মোটামুটি চ্যাপ্টারটা প্রায় 50%-এর উপর কমপ্লিট হয়েই গেছে আমাদের, 50% মতো, ঠিক আছে। ওকে চলো তাহলে টাটা, আচ্ছা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, লিভ করো।